একটা নীরব রাতে দিল্লির সাউথ ব্লকে হঠাৎ জ্বলে উঠল লালবাতি। একটা গোপন ফাইলে লেখা ছিল মাত্র একটা নাম, লালমনিরহাট। সেই রাত থেকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ঘুম উড়ে গেছে। কারণটা কি তা আজও প্রকাশ্যে বলা হয়নি, কিন্তু আমরা জানি। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব সেই গল্প যেখানে একটা পরিত্যক্ত বিমান ঘাঁটি হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার ক্ষমতার নতুন খেলার মূল চাবিকাঠি। উত্তরের আকাশে যখন ভোরের প্রথম আলো পড়ে, তিস্তার কিনারে দাঁড়িয়ে থাকা একটা বিশাল রানওয়ে চুপচাপ তাকিয়ে থাকে দূরের পাহাড়ের দিকে। 4 কিলোমিটার লম্বা এই কংক্রিটের রাস্তা নীরব পড়ে আছে যেন কোনো ভুলে যাওয়া স্বপ্ন। কিন্তু গত কয়েক মাসে এই নিস্তব্ধ জায়গাটা হঠাৎ জেগে উঠেছে। একটা চিঠি এসেছে ঢাকা থেকে। লালমনিরহাটের সংসদ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু লিখেছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে। চিঠির ভাষা সহজ, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে 50 বছরের অপেক্ষা আর একটা জাতির নতুন সাহস। তিনি লিখেছেন, এই বিমান ঘাঁটি চালু হলে উত্তরবঙ্গের মানুষদের আর দারিদ্র্যের অভিশাপ নিয়ে বাঁচতে হবে না। হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ আসবে, কার্গো উড়বে সারা বিশ্বে। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশের মানচিত্রে আরেকটা নীল তারকা চলে উঠবে। কিন্তু এই চিঠি শুধু একটা প্রশাসনিক চিঠি নয়, এটা একটা চ্যালেঞ্জ, একটা ঘোষণা যে আমরা আর কারো অনুমতি নিয়ে আকাশে উড়ব না। 1972 সাল থেকে এই ঘাঁটি চালু করার স্বপ্ন দেখেছে বাংলাদেশ। প্রতিবারই একটা ফিস শুনিয়েছে দিল্লি থেকে, এটা হলো আমাদের নিরাপত্তার সমস্যা হবে। প্রতিবারই আমাদের সরকার মাথা নিচু করে পিছিয়ে এসেছে। কিন্তু এবার গল্পটা অন্যরকম। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে প্রথম যে কয়েকটা সাহসের সিদ্ধান্ত নিয়েছিল, তার মধ্যে একটি ছিল লালমনিরহাটকে জাগিয়ে তোলা। ব্যবচক গঠন করেছে টেকনিক্যাল কমিটি, সরেজমিনে গিয়েছিলেন কর্মকর্তারা। পরিকল্পনা হয়েছিল যাত্রী টার্মিনাল, কন্ট্রোল টাওয়ার, ফায়ার স্টেশন সবকিছুর। এমনকি বিমান বাহিনীর জন্য নতুন হ্যাঙ্গারও তৈরি করা হয়েছিল। সেনাপ্রধান নিজে গিয়ে দেখে এসেছিলেন সেই নবনির্মিত হ্যাঙ্গার, যেখানে মিডিয়াম লিফট এয়ারক্রাফট থেকে হেলিকপ্টার এমনকি ড্রোনও রাখা যাবে। এই ঘাঁটির ইতিহাস পড়লে গায়ে কাটা দেয়। 1931 সালে ব্রিটিশরা বানিয়েছিল নেপাল, ভুটান আর ভারতের 13টা রাজ্যের সঙ্গে যোগাযোগের জন্য। 1166 একর জমির উপর গড়ে উঠেছিল এশিয়ার অন্যতম বড় এয়ারবেস। রেলে করে পাথর এনেছিল পুরো ভারতবর্ষ থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখান থেকে উড়েছে যুদ্ধ বিমান, কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর এটা হারিয়ে যায় সময়ের অতলে। স্বাধীনতার পর 1972 সালে বঙ্গবন্ধু চেয়েছিলেন এটাকে করতে বিমান বাহিনীর হেডকোয়ার্টার। সেই স্বপ্ন ভেঙে যায়। কারণটা সবাই জানে, কেউ মুখে বলে না। এখন আবার সেই স্বপ্ন জেগে উঠেছে, কিন্তু এবার প্রশ্নটা শুধু অর্থনীতির নয়, এটা কৌশলের। লালমনিরহাট থেকে শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র কয়েক মিনিটের ফ্লাইট। ভারত যাকে বলে চিকেন স্নেক, সেই সরু গলার উপর দিয়েই যায় ভারতের পূর্বাঞ্চলের লাইফলাইন। যদি কখনো কোনো সংকট তৈরি হয়, তাহলে এই ঘাঁটি থেকে কয়েক মিনিটেই সেই যোগাযোগ বিচ্ছিন্ন করা যায়। আর সবচেয়ে বড় কথা, ভৌগোলিক অবস্থান এমন যে ভারত আর্টিলারি দিয়েও এই ঘাঁটি ধ্বংস করতে পারবে না। তিস্তার ওপরে ঘন জঙ্গল, স্থলপথে আসা প্রায় অসম্ভব। এই একটা কারণেই দিল্লি চায় না এই ঘাঁটি জেগে উঠুক। ভারতের মিডিয়া ইতিমধ্যে শোরগোল পড়ে গেছে। এনডিটিভিতে লিখেছে এই প্রকল্পে চীনের সহযোগিতা আসতে পারে, আর সেটা হলে চিকেন স্নেকের কাছে চীনা প্রভাব তৈরি হবে। এটা ভারতের জন্য কৌশলগত দুঃস্বপ্ন। কিন্তু বাংলাদেশের মানুষ প্রশ্ন তুলেছে, আমাদের আকাশে উঠতে হলে কি দিল্লির অনুমতি লাগবে? আমাদের উন্নয়নের স্বপ্নে কি অন্য কারো নিরাপত্তার ভয়ের কাছে জিম্মি থাকবে চিরকাল? আজ উত্তরবঙ্গের মানুষ আশায় বুক বেঁধেছে। তারা জানে এই একটা বিমানবন্দর চালু হলে তাদের জীবন বদলে যাবে। রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাটের কৃষকের আম আর লিচু সরাসরি উড়ে যাবে দুবাই, লন্ডন। শিল্পপতিরা আসবেন বিনিয়োগ করতে, পর্যটন শিল্প জেগে উঠবে। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশ আর কারো পায়ের তলায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে, নতুন সরকার এই সাহস দেখাবে তো? ডক্টর ইউনূসের অসমাপ্ত কাজ কি এগিয়ে নেবে, নাকি আবার পুরনো পথে হাঁটবে? মন্ত্রী আসাদুল হাবিব দুলুর চিঠি একটা শুরু মাত্র। এরপর কি হবে সেটাই এখন লাখো মানুষের প্রশ্ন। আমরা নজর রাখবো, কারণ এটা শুধু একটা বিমানবন্দরের গল্প নয়, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের গল্প। এটা একটা জাতির আত্মমর্যাদার গল্প। লালমনিরহাটের আকাশে যখন প্রথম বিমান গর্জন করবে, সেদিন বোঝা যাবে আমরা আর পিছিয়ে যাইনি। আমরা উঠতে শিখেছি নিজের ডানায়, নিজের আকাশে। আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশের ভূ রাজনৈতিক সমীকরণে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। আগে যেখানে দিল্লির ইচ্ছায় ঢাকার নীতি নির্ধারণ হতো, সেখানে এখন একটা নতুন বাস্তবতা তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকাকালীন এমন কিছু সাহসী পদক্ষেপ নিয়েছিল যেগুলো অনেকের কল্পনাতেও ছিল না। তিস্তা প্রকল্পে চীনের সঙ্গে যৌথ অগ্রগতি হয়েছে, যেটা ভারত কোনোভাবেই মেনে নিতে পারেনি। প্রতিরক্ষা খাতে আধুনিকায়নের যে যাত্রা শুরু হয়েছে, সেটা বাধা দিতে চাইছে ভারত, কিন্তু বাংলাদেশ এবার পিছু হটেনি।
আর এই পিছু না হটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে লালমনিরহাট বিমান ঘাটির পুনর্জাগরণ। এবার আসুন মূল খবরে। বিডি মিলিটারি সূত্র থেকে যে তথ্য পাওয়া গেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লালমনিরহাট বিমান ঘাটিতে এখন তৈরি হচ্ছে একটা বিশাল হ্যাঙ্গার। এই হ্যাঙ্গার এতটাই বড় যে এটা একসঙ্গে 10 থেকে 12টা যুদ্ধ বিমান ধারণ করতে সক্ষম হবে। শুধু তাই নয়, মিডিয়াম লিফট এয়ারক্রাফট, হেলিকপ্টার আর ইউএভি বা ড্রোনের রক্ষণাবেক্ষণ, মেরামত আর অপারেশনাল কার্যক্রমের জন্য এই হ্যাঙ্গার ডিজাইন করা হয়েছে। এই নবনির্মিত হ্যাঙ্গার ইতিমধ্যে পরিদর্শন করে গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গত বছরের শেষের দিকে ঠাকুরগাঁও এয়ারবেজ পরিদর্শন শেষ করে তিনি সরাসরি চলে গিয়েছিলেন লালমনিরহাটে। সেখানে ঘাটির পশ্চিম পাশে নতুন করে গড়ে ওঠা হ্যাঙ্গারটা তিনি নিজের চোখে দেখে এসেছেন। একজন সেনাপ্রধান যখন নিজে গিয়ে একটা ঘাটি পরিদর্শন করেন তখন বুঝতে হবে বিষয়টা কতটা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কিন্তু হ্যাঙ্গার তো গল্পের অর্ধেক মাত্র। আসল চমক হচ্ছে রাডার। বাংলাদেশ বিমান বাহিনী লালমনিরহাট বিমান ঘাটিতে একটা নতুন আধুনিক রাডার স্থাপন করেছে। এই রাডারের বিভিন্ন অংশ প্রায় 2 সপ্তাহ আগে থেকে কাজ শুরু করা হয়েছে। কংক্রিট প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে, ভবন গড়ে তোলা হচ্ছে, আর ধীরে ধীরে পুরো সিস্টেমটা সক্রিয় হয়ে উঠছে। এই রাডার শুধু আকাশে নজর রাখবে তা নয়, এটা পুরোপুরি সংযুক্ত হবে বাংলাদেশের জাতীয় আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের সঙ্গে। অর্থাৎ লালমনিরহাট হয়ে উঠবে উত্তরাঞ্চলের আকাশ নিয়ন্ত্রণের একটা কেন্দ্র। এখান থেকে শত শত কিলোমিটার দূরের আকাশেও নজর রাখা যাবে। কোনো বিমান, ড্রোন বা ক্ষেপণাস্ত্র যদি বাংলাদেশের আকাশসীমার দিকে আসে সেটা আগেই শনাক্ত করা সম্ভব হবে। এই রাডার কি ধরনের সেটা নিয়ে কিছুটা আলোচনা করা দরকার। সূত্র থেকে জানা গেছে, তাতে ধারণা করা হচ্ছে এটা চীনের তৈরি JYSG 400 TDR ধরনের রাডার হতে পারে। এই ধরনের রাডার সাধারণত SY 400 মাঝারি পাল্লার সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের সঙ্গে কাজ করে। সহজ করে বলতে গেলে এটা শুধু নজরদারি করার যন্ত্র নয়, এটা একটা নেতৃত্বকারী প্রতিরক্ষা প্রযুক্তি, যেটা শত্রুপক্ষের বিমান বা ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সেটাকে ধ্বংস করার জন্য মিসাইল সিস্টেমকে নির্দেশনা দিতে পারে। এর আগে বাংলাদেশে বগুড়া আর ঢাকায় GM 403M এয়ার সার্ভিলেন্স রাডার চালু আছে, যেগুলো খুব নিচু দিয়ে আসা বিমান, ড্রোন বা ইউএভি শনাক্ত করতে সক্ষম। এখন লালমনিরহাটে এই নতুন রাডার যোগ হওয়ায় বাংলাদেশের উত্তরাঞ্চলের পুরো আকাশ এক অভেদ্য প্রতিরক্ষা ছাতার আওতায় চলে আসবে। ভারতের জন্য এটা কেন এত বড় উদ্বেগের কারণ সেটা বুঝতে হলে একটু গভীরে যেতে হবে। লালমনিরহাট বিমান ঘাটির ভৌগোলিক অবস্থান এমন যে এখান থেকে মাত্র কয়েক মিনিটের ফ্লাইটে পৌঁছে যাওয়া যায় শিলিগুড়ি করিডরে। এই করিডর ভারতের জন্য প্রাণনালী। যদি কখনো কোনো সংকট তৈরি হয় তাহলে এই ঘাটি থেকে পরিচালিত অভিযানে শিলিগুড়ি করিডর বিচ্ছিন্ন করে দেওয়া তত্ত্বগতভাবে সম্ভব। আর সবচেয়ে বড় কথা, ভারত চাইলেও আর্টিলারি দিয়ে এই ঘাঁটি ধ্বংস করতে পারবে না, কারণ সীমান্তের ওপারে তিস্তার অববাহিকায় ঘন বনজঙ্গল আছে। স্থলপথে সেখানে সেনা মুভমেন্ট করা অত্যন্ত কঠিন। এই ভৌগোলিক সুবিধাটাই লালমনিরহাটকে করে তুলেছে অপ্রতিরোধ্য। আর এখন যখন সেখানে আধুনিক রাডার আর বিশাল হ্যাঙ্গার তৈরি হচ্ছে, তখন ভারতের উদ্বেগ বহুগুণে বেড়ে গেছে। জানা গেছে একসময় ভারতের একজন মেজর জেনারেলের নেতৃত্বে 3 সদস্যের একটা গোয়েন্দা দল লালমনিরহাট ঘাঁটি পরিদর্শন করেছিল। তারা নিজ চোখে দেখতে এসেছিল এখানে আসলে কি হচ্ছে। এমনকি একটা সময় ভারতের চাপে হ্যাঙ্গারের নির্মাণ কাজ কিছুদিনের জন্য স্থগিত ছিল। বাংলাদেশ বলতে চাইছে, আমরা আর কারো ছায়ায় দাঁড়িয়ে থাকবো না, নিজের আকাশ নিজেরা পাহাড়ে দেব, নিজের মাটিতে নিজেদের ঘাঁটি করব। আর কেউ যদি সেটাতে মাথা দিতে চায় তাহলে বুঝতে হবে সেই দিন আর নেই যখন চাপ দিলেই বাংলাদেশ পিছিয়ে আসতো। লালমনিরহাট বিমান ঘাঁটি হয়ে উঠছে এক কৌশলগত অবস্থান, যেটা দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যকে নতুনভাবে সাজিয়ে দেবে। এখন দেখার বিষয়, নতুন সরকার এই গতিকে ধরে রাখতে পারে কিনা। আমরা নজর রাখছি, ভেতরের খবর যখনই আসবে আপনাদের জানাবো।